শুভেচ্ছা। শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে জানিয়ে দেব। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টির সবাইকে স্বাগত জানাচ্ছি। রাতে আশুলিয়া ও আশপাশের এলাকায় কঠোর অভিযান পরিচালনা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আশ্বাসের প্রেক্ষিতে আগামীকাল কারখানা খোলা রাখবেন পোশাক খাতের উদ্যোক্তারা। বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিএমইর বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে এবং এ বিষয়ে এখন ব্রিফ করছেন সংগঠনের সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সরাসরি যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনারা তো সবই জানেন আপনারা যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওরা সাংঘাতিক রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ওদের যে মোরাল কারেজটা এটা ব্যাক করতে একটু সময় লাগবে, যেটা প্রতিদিনই আস্তে আস্তে আমাদের ফিরে আসছে। সো আপনি ওই পরিমাণ আশা আমরা করতে পারি না ইনস্ট্যান্টলি যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং সর্বোচ্চ শক্তি দিবে, বাট আমাদের ওদের উপর আস্থা এবং আশা রাখা ছাড়া কোনো রাস্তা নেই। তাদেরকেই আমাদের বিশ্বাস করতে হবে, তাদের সাথে আমাদের কাজ করতে হবে এবং আমরা আশাবাদী যে এভরিডে ইমপ্রুভ করবে। আমরা তো ফ্যাক্টরি বন্ধ রাখলে তার কোনো সমস্যার সমাধান না, আমরা চেষ্টা করব ফ্যাক্টরি খোলা রেখেই সমস্যার সমাধান করতে। ধন্যবাদ। জি, সেটা একটু আমাকে যদি বলতে পারেন যে এই দুটো বিষয় ইন্টারনাল যে সমস্যাগুলি আছে সেটা আপনারা সলভ করছেন কিনা, আর বহিরাগত যাদেরকে বলছেন যারা আসলে না, এটা ইন্টারনাল তো অ্যাকচুয়ালি অনেস্টলি ইন্টারনাল সমস্যা খুবই কম। আপনারা সবাই জানেন যে মানে দাবির ধরন দেখে বুঝতে পারছে আমাদের ইন্টারনাল সমস্যা খুবই কম। আর বহিরাগত যেটা সেটা অ্যাকচুয়ালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। আমরা তাদেরকে আমাদের লজিস্টিক সাপোর্ট দিতে পারি, আমরা তাদেরকে স্টিল ফটোগ্রাফি দিতে পারি, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে ভিডিও ক্যামেরা আছে, স্ট্রিটে ক্যামেরা আছে, এই সাপোর্ট গুলো দিতে পারি আমরা তাদেরকে। এটা আইডেন্টিফাই করার দায়িত্ব তাদের। আইন শৃঙ্খলা বাহিনী আমরা যেটা জানছি এবং তারা যেটা দাবি করছেন আপনাদেরকে জানিয়েছেন তিনটে বিষয় কাজ করছে। একটা হলো বিজনেস, একটা হলো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, এবং তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আপনাদের কিছু মালিকতাকে তারা নাম বলেন নাই, তারা বলছেন যে এই বিষয়ে আমরা অবগত করেছি। এই বিষয়ে আপনাদের না, মালিকদের জড়িত বিষয়টা অ্যাবসলিউট না। কোনো মালিকই চায় না তার ফ্যাক্টরি বন্ধ থাকুক, তার ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত। এটা যদি কোথাও থেকে কোনো সূত্র থেকে আপনারা জানেন, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, জুট বিজনেস, আপনি সবসময় যে কোনো পরিবর্তন হলে কিছুটা হাত বদল হয়, এটা অস্বীকার করা আমাদের জন্য মানে বোকামি ছাড়া কিছুই না। তা আমি মনে করি সেটাও অনেক বড় সমস্যা না। সেটা সব জায়গাতেই প্রত্যেকটা মালিকই এক একটা জায়গায় ফ্যাক্টরি 18 বছর 20 বছর 25 বছর ধরে চালাচ্ছে, তারাও এই হাত বদলের সিস্টেমটা প্রক্রিয়াটা জানে যে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যাই এখন হচ্ছে যে বহিরাগত যে অল অন সাডেন যারা আসতেছে, অ্যাটাক করতেছে, এইটা। আমরা ছিলাম উত্তরায়, সেখানে বিজিএমইএ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। সরাসরি দেখছিলেন। এখন যারা ভাঙচুর করছে তারা শ্রমিক না, বহিরাগত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করে বলেছেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। শ্রমিক আন্দোলন বন্ধে বাহিনী ব্যবহার করা হবে বলেও তিনি জানিয়েছেন। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহায়তা দরকার বলেও মনে করেন উপদেষ্টা। বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশই বহিরাগত। ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। গার্মেন্টস সহ দেশের শিল্পাঞ্চলে আজ থেকে বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার শুরু হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, আন্দোলনকারীদের দাবি সুনির্দিষ্ট নয়, হেলমেটধারী ভাড়াটেরা ভাঙচুর করছে।
অ্যাকশন শুরু হবে। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না, তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এবং যারা ইন্ধন যোগাচ্ছে, এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে, স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। অভিযান শুরুর পর থেকে অস্ত্র উদ্ধারে ভালো ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমন তথ্য জানান পুলিশ প্রধান। আইজিপি বলেছেন, লাইসেন্স বাতিল হওয়া সকল অস্ত্রই অবৈধ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশে অ্যাকশন চলবে বলেও তিনি জানান। পুলিশ বাহিনীতে ব্যাপক হারে রদবদল হচ্ছে বলেও জানিয়েছেন মইনুল ইসলাম। শিগগিরই পুলিশের কাজ দৃশ্যমান হবে বলেও জানান তিনি। শিল্প এলাকায় সংশ্লিষ্ট সকলের সাথে পুলিশ সংলাপের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম, সবাই কিন্তু আইনের আওতায় আসবে। দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পূর্ণ হচ্ছে আগামীকাল। দেশ যখন পুনর্নির্মাণের দিকে যাচ্ছে, তখন আবারও বিভাজনের পায়তারা কষছেন কেউ কেউ। তবে এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে টিএসসিতে পরবর্তী কার্যক্রম এবং রূপরেখা নিয়ে ব্রিফিং করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সাজিশ আলম। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ তাদের শাসনকালে জনগণের উপরে মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে। বলেছেন, আগামীকাল দ্বিতীয় স্বাধীনতার 1 মাস পূর্ণ হবে। শহীদদের স্মরণে সারা দেশে পালিত হবে শহীদি মার্চ কর্মসূচি। আর 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় সফর শুরু হবে বলেও জানান সমন্বয়করা। বলেছেন, বিভাগীয় জেলা সফরে সবার কথা শোনা হবে, দেয়া হবে সুনির্দিষ্ট দিক নির্দেশনাও। সরকারি হিসাবে আন্দোলনের মোট নিহতের সংখ্যা 617 জন, আহত হয়েছেন 17,926 জন। আওয়ামী রাজনীতির বাইরে, আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না। আওয়ামী লীগ ছিল একটা ধর্ম, এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম। আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে, স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে, তাদেরকে স্মরণ করে আগামীকাল 5 সেপ্টেম্বর আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজধানীর পৃথক 2টি স্থানে 2 জনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক 2 মহাপরিদর্শক শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে শহীদুল হককে 7 দিনের এবং আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতে আসামিদের ওপর হামলার ঘটনায় সমালোচনার মুখে বুধবার সকাল 6:30 নাগাদ ঢাকার সিএমএম কোর্টে নেওয়া হয় পুলিশের সাবেক 2 আইজিকে। তাদের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2 ঘটনায় 2 ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়। সাবেক মহাপরিদর্শক শহীদুল হক এবং আব্দুল্লাহ আল মামুনের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। হাজারীবাগ থানার এক অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগ তার বিরুদ্ধে। শুনানি শেষে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আইজিপি শহীদুল হককে 7 দিনের, মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের এবং হাজারীবাগ থানার অপহরণ মামলায় আব্দুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ওয়াদুদ নামে একজন ব্যবসায়ী পুলিশের গুলিতে নিহত হয়। ওই মামলায় একেএম শহীদুল হক এজাহার নামীয় আসামি এবং তদন্তকারী কর্মকর্তা। ওই মামলায় তাকে সম্পৃক্ততা পাওয়া যায়। মতি দোকানদার আবু সায়েদ পুলিশের গুলিতে তার মাথা এবং পিঠে বুকে গুলি লেগে নিহত হয়। তার এই হত্যার সঙ্গে এই আব্দুল্লাহ আল মামুন জড়িত মর্মে প্রাথমিক অবস্থায় তদন্ত কর্মকর্তা নিশ্চিত হন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক। তবে কোনো কথা বলেননি আরেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
ফরওয়ার্ডিংয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। তখন আমরা আইয়ুসাবকে প্রশ্ন করাতে আইয়ুসাব কোনো সুনির্দিষ্ট উত্তর দিতে পারেন নাই। এটা শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য, শুধু এই গভর্নমেন্টের সময় আমি আইজিপি বা পুলিশ কর্মকর্তা থাকার কারণে আমাদেরকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। শহীদুল হক 2014 সালের 31 ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন, দায়িত্ব পালন করেন 2018 সালের 31 জানুয়ারি পর্যন্ত। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 30 সেপ্টেম্বর 2022 সালে আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ডায়মন্ড ওয়ার্ল্ডের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। রাতে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব 1। মঙ্গলবার রাত 10টা নাগাদ দিলীপ কুমার আগরওয়ালের গুলশান অফিসটি র্যাব সদস্যরা ঘেরাও করে এবং অফিসটিতে অভিযান চলে। পরে রাত 2টার দিকে দিলীপ কুমারকে গুলশানের অফিস থেকে বের করে নিয়ে যায় র্যাব। মঙ্গলবার বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানিয়েছেন, রাজধানী সহ বিভিন্ন জেলায় শোরুম রয়েছে ডায়মন্ড ওয়ার্ল্ডের, যেখানে হীরার বদলে উন্নত মানের কাচের টুকরা বিক্রির অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডি অনুসন্ধান শুরু করেছে এবং তার বিরুদ্ধে স্বর্ণ, হীরা চোরাচালান, অর্থ পাচারের অভিযোগও রয়েছে। রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজি সেলিম। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। মঙ্গলবার রাত 11:15টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের নতুন ভবনে ভর্তি করা হয় এবং এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেছেন, অসুস্থ হাজি সেলিমকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। ডিবি সদস্যরা তাকে কাঁধে করে নিয়ে আসেন। আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সোমবারই তাকে 5 দিনের রিমান্ড দেন আদালত। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। মঙ্গলবার রাত 9টায় সে কারামুক্ত হয়। বিভিন্ন সময় তার বিরুদ্ধে 22টি মামলা হয়েছে, যার মধ্যে 9টি হত্যা মামলা। কারা কর্তৃপক্ষ জানায়, সুইডেন আসলাম 2014 সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী। 2005 সালের 31 জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন এবং মঙ্গলবার তার জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পাঠানো হয়। যাচাই বাছাই শেষে রাতেই মুক্তি দেওয়া হয়। শিল্প কারখানার অস্থিরতা রাজনৈতিক ও দেশি বিদেশি ষড়যন্ত্র, এমন মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। একই জায়গায় আরেক অনুষ্ঠানে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিগত রেজিমকে পাকাপোক্ত করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্বাচন কমিশন ও দুদক। তাই এই দুই সংস্থার কমিশনারদের পদত্যাগ করার আহ্বান তিনি জানিয়েছেন। পরিবর্তিত পরিস্থিতিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে শ্রমিক দলের কর্মী সভা, যেখানে নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতারা। পতিত স্বৈরাচার তারা বাদেও আরো কিছু কেউ আছে, তাদের ইচ্ছা হলো বিএনপির যদি বদনাম হয় তাহলে তাদের হয়তো কিছু লাভ হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকের অধিকার রক্ষায় কোনো আপোষ নেই, কিন্তু শ্রমিক আন্দোলনের নামে ষড়যন্ত্র হলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আজকে বিভিন্ন জায়গায় যেসব গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোল করতে যা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। কারা করতেছে এসব? নিশ্চয়ই আমাদের লোকরা। যারা করতেছে তাদেরকে প্রতিহত করা না গেলে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে, শিল্প ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এর আগে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপির ত্রাণ সংগ্রহ কমিটির পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, আওয়ামী সরকারের সুবিধাভোগীদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে অপসারণ করতে হবে। পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। আর দুদুকে যে সমস্ত কর্মকর্তা এবং কমিশনাররা এখনো বসে রয়েছে বিগত সরকারের সুবিধাভোগী হিসাবে, আমি সরকারকে বলবো দুদুক পুনর্গঠন করা অতীব জরুরি, নির্বাচন কমিশন পুনর্গঠন করা অতীব জরুরি। ডাক্তার জাহিদ জানান, বন্যা দুর্গতদের জন্য বিএনপি এ পর্যন্ত 13 কোটি টাকার বেশি ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করেছে, যার মধ্যে বিতরণ করা হয়েছে 10 কোটি টাকার সামগ্রী। শুক্রবার পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে, ব্যবহার করা হবে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে। বিএনপি পরিবার আজকে এই বন্যার্ত মানুষের পাশে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গদবাঁধা চিন্তা ভাবনা থেকে বেরিয়ে চিন্তার সংস্কার করে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে এবং সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে এ সময় তিনি মার্চিং অর্ডার দেন। আজ বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত সচিব সভায় তিনি এই আদেশ দিয়েছেন। 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গেল রোববার থেকে নিয়মিত তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কার্যক্রম শুরু করেন তিনি। বুধবার সকালে সেখানে আসেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। তাদের সাথে প্রথমবারের মতো বৈঠকে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। বলেন, সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে মার্চিং অর্ডার জারির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয় তা বাস্তবায়নে গদবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন অন্তর্বর্তী সরকার প্রধান। দুর্নীতির মূল উৎপাটন করার নির্দেশ দিয়ে তিনি আরও বলেছেন, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সৃষ্ট বিশ্বব্যাপী যে আগ্রহ ইতিবাচক ধারণা তৈরি হয়েছে দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে বলে জানালেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানিয়েছেন। এ সময় নবীন বিসিএস কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সাভারে বিসিএস কর্মকর্তাদের ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বক্তব্যে তিনি বলেন, জবাবদিহিতা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা অসম্ভব। তাই কার্যকর প্রশাসন তৈরিতে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দেন। শুধু জবাবদিহিতা দিয়ে হয় না, জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক কাঠামো। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ঠিক কী করতে হবে তার জন্য জবাবদিহিতা হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা নৈতিক বিষয় আছে, সেটা হলো দায়িত্বশীলতা। এই দুটো যখন থাকে তখনই সেটাকে বলা হয় আসলেই একজন সরকারি কর্মকর্তা ভালো কর্মকর্তা। প্রশাসনের বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে, যা প্রতিরোধে কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান। শিক্ষা উপদেষ্টার দাবি, দুর্নীতিমুক্ত দেশ গড়লেই পূরণ হবে জনপ্রত্যাশা। আমরা অনস্বীকার্য যে আমাদের দেশে অনেক দুর্নীতি আছে। আমি আশা করব তোমরা নতুন প্রজন্ম নতুন দেশ তৈরি করবে, দুর্নীতিমুক্ত থাকবে, দেশপ্রেম থাকবে। সবসময় মনে রাখা যে আমি রাজনৈতিক সরকারের শুধু কাজ করছি না, আমি রাষ্ট্রের কাজ করছি। বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৫ থেকে ৪০তম ব্যাচের ১২টি ক্যাডারের কর্মকর্তারা ৬ মাস মেয়াদী এই বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন। ৩৫৪ জন নবীন বিসিএস কর্মকর্তা সম্পন্ন করেন এই প্রশিক্ষণ। শামীম রেজা, যমুনা নিউজ, সাভার। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 10 দেশে বাংলাদেশ দূতাবাসের 38 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি নাকি অডিট আপত্তি তা দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতি দমন কমিশন দুদককে সব ধরনের সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে বলেছেন, অতি উৎসাহী হয়েও অনেকে এমন দুর্নীতির মামলা করছেন
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চুক্তিভিত্তিক যাদের নিয়োগ দেওয়া হয়েছিল দ্রুতই তারা দেশে ফিরে আসবেন, তাদের জায়গায় নতুন করে নিয়োগ দিতে কিছুটা সময় লাগবে। অভিযোগের নেচার দেখে আমার মনে হচ্ছে যে এগুলি অনেকগুলি অডিট অবজেকশনের ফলাফল। অডিট অবজেকশন দুর্নীতি এক জিনিস না। অডিট অবজেকশন অফিসাররা মিট করবেন, মিট করার আগে পর্যন্ত তাদের পেনশন হবে না, এবং যখন মিট করে সব শেষ পর্যন্ত এমন হয় যে কিছু আসলেই হয়তো দিতে হবে টাকা, সেটা এমনকি তাদের পেনশন থেকে কেটে রেখে বাকি টাকা দেওয়া, এইরকমও আছে। তো আমরা দেখব। আর সহযোগিতার প্রশ্ন যেটা, অবশ্যই আমরা তো চাই না যে কোনো দুর্নীতি হোক, কাজেই যেটুকু সহযোগিতা তারা চাইবে সেটা আমরা অবশ্যই করব। দেখতে হবে যেটা প্রকৃতই দুর্নীতি হয়েছে কিনা, সেটা আমাদের দৃষ্টিতে, সেটা দেখে আমরা তাদের সাথে সহযোগিতা করব। এইচএসসি পরীক্ষা দিতে চেয়ে শিক্ষার্থীদের করা রিটে কোনো আদেশ দেননি হাইকোর্ট। অন্য বেঞ্চে আবেদন করবেন বলে আইনজীবী জানিয়েছেন। দুপুরে বিচারপতি AK আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি হয়। শুনানিতে আদালত বলেন, কয়েকজন শিক্ষার্থীর আন্দোলনের প্রেক্ষিতে একটি পুরো ব্যাচের পরীক্ষা বাতিল করা জাতির জন্য ক্ষতিকর। আর পুরো জাতি এত বড় বিসর্জন দিল মেধার জন্য, সেখানে পরীক্ষা না নেওয়াও ক্ষতিকর। এ সময় রাষ্ট্রপক্ষ বলেছেন, এটি পলিসি ম্যাটার, সিদ্ধান্তের বিষয় নির্বাহী বিভাগের। এবছর এইচএসসি পরীক্ষা জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত ঠিক মতোই হয়েছে, কিন্তু সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা ঘটে যাওয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়। এরপর নতুন তারিখ নির্ধারণ হয় 11 সেপ্টেম্বর। 20 আগস্ট সচিবালয়ে একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন এবং আন্দোলনের মুখে 20 আগস্ট স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়। নিটে বলছিলেন যে এরকম পুরো একটা জেনারেশনকে একটা পরীক্ষা থেকে বাদ দিয়ে দেওয়া, অর্ধেক পরীক্ষা হওয়ার পরে পরীক্ষা না নেবার সিদ্ধান্ত নেওয়া, এটা ক্ষতিকারক, এটা জাতির জন্য ক্ষতিকারক। সুচিন্তিত একটি সিদ্ধান্ত হয়েছে কিনা সেটার সাথে তাহলে বলা যায় যে কোর্টও একমত, যেটা সুচিন্তিত কোনো সিদ্ধান্ত হয়নি, ঝোঁকের মাথায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট হিসেবে দেবাশিস পালকে নিয়োগ দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদ জানায় জগন্নাথ হলের সাধারণ শিক্ষার্থীরা। তারা অভিযোগ করলেন, দেবাশিস পালের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে এবং নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথেও জড়িত। নতুন প্রভোস্ট হিসেবে তাকে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা। আর কিছুক্ষণ পরে বাসভবন থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য নিয়াজ আহমদ খান। এ সময় শিক্ষার্থীদের সকল দাবি নিয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। জানান, আলোচনার ভিত্তিতেই হলের প্রভোস্ট নিয়োগ সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠক হওয়ার আগ পর্যন্ত জগন্নাথ হলের প্রভোস্ট নিয়োগের বিষয়টি স্থগিত রাখা হবে বলে উপাচার্য জানিয়েছেন। আমরা এটার প্রতিবাদে আমরা ভিসি স্যারের সাথে দেখা করতে এসেছি। যখন আমরা এরকম একজন দলীয় চাটুকারের নাম দেখতে পাই, খুব স্বাভাবিকভাবেই সাধারণ শিক্ষার্থীরা ব্যাপারটিকে ভালোভাবে নিতে পারে না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি দিয়ে ওই ডিক্লারেশনটা দিতে চাই, এই জন্য তোমাদের কাছ থেকে মতামত চাচ্ছি। ওই যে কাগজ, এর মধ্যে এটা হয়েছে অনেকগুলি ব্যাপারে, সব ঠিক আছে, একটা দুটা ব্যাপারে যদি কোনো আপত্তি থাকে, তোমার ক্ষেত্রে আপত্তি আছে, লেটস টক, ওটা শর্ট আউট করবো। ভারত সফরের জন্য বুধবার থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। মূলত টি-20 স্কোয়াডের জন্য বিবেচনায় থাকা 12 ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ টাইগার কোচ সোহেল ইসলামের অধীনেই শুরু করেছে কাজ এই দল। এবং এই সোহেল ইসলামের অধীনে কাজ করে পাকিস্তানে দারুণ সাফল্য পেয়েছেন টেস্ট ক্রিকেটাররা। তবে সোহেল ইসলাম বলছেন, সাফল্যের মূল কৃতিত্ব খেলোয়াড়দের। আগামী 19 সেপ্টেম্বর চেন্নাইতে ভারতের বিপক্ষে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এরপর আছে আবার 3 ম্যাচের টি-20 সিরিজও। বুধবার বাংলাদেশ টেস্ট দল যখন পাকিস্তান থেকে দেশে ফিরছে, তখন মিরপুরের হোম আপ ক্রিকেটে ভারত সফরের ক্যাম্প শুরু করলো বাংলাদেশ। মূলত টি-20 স্কোয়াডের বিবেচনায় থাকা 12 ক্রিকেটারকে নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দিনের অনুষ্ঠিত এই ট্রেনিং সেশনে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, জাকের আলী অনিক, পারভেজ ইমন, শামীম পাটোয়ারি থেকে শুরু করে জিসান আহমেদ, রিপন মণ্ডলের মতো তরুণরা। সকাল 9:30টায় শুরু হওয়া এই ট্রেনিং ক্যাম্পে প্রথমেই হয়েছে স্কিল ট্রেনিং। মিরপুরের ইনডোর ট্রেনিং গ্রাউন্ডে ব্যাটিং বোলিং অনুশীলন করেছেন সবাই। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফিটনেস নিয়ে কাজ করেছেন ক্রিকেটাররা। তবে সারা বিশ্বের টাইগার ভক্তদের মতোই এই ক্রিকেটারদের মাঝেও এখনো কাজ করছে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আনন্দ। এই জয় ভারত সফরেও কাজে দেবে বলছেন টি-20 স্কোয়াডের নিয়মিত মুখ জাকের আলী অনিক। যেহেতু দুইটা আমরা খুবই ভালো মার্জিনে জিতছি, অবশ্যই এটা মানে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ, ডমিনেটিং সিরিজ উইন, এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে। আর আমি তো দেখলাম সুরেশ রায়না অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্ট ভাবেই নেয়, তো আমার মনে হয় না তারাও লাইটলি নেবে আমাদেরকে।
পাকিস্তান সফরে বাংলাদেশ দলের সাফল্যের অন্যতম ভিত ধরা হচ্ছে মুশফিক, মিরাজ, মমিনুল, নাহিদ রানা, সাদমান, জাকির হাসানদের নিয়ে বাংলাদেশ টাইগার্সের অধীনে হওয়া লম্বা প্রস্তুতিকে। এই ক্যাম্পের প্রধান কোচ হিসেবে নিবিড়ভাবে এই ক্রিকেটারদের সাথে 1-to-1 কাজ করেছেন কোচ সোহেল ইসলাম। তাই তো সাফল্যের কৃতিত্ব পাচ্ছেন তিনিও। তবে সোহেল বলছেন মূল কারিগর খেলোয়াড়রাই। ন্যাশনাল কোচ, ন্যাশনাল সিলেক্টর আর আমরা যারা ছিলাম টাইগার্সে, আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি এবং যেটা কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল। এই যে আমরা জিতছি, আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। বাংলাদেশ দলের টি-20 সিরিজ শুরু হবে 6 অক্টোবর। তাই তো কেবলমাত্র এই ফরম্যাটের জন্যই বিবেচনায় থাকা ক্রিকেটাররা প্রস্তুতি নিতে পাচ্ছেন প্রায় 1 মাসের মতো সময়। লম্বা এই সময়ে নিজেদের ভালোভাবে প্রস্তুত করে টেস্ট দলের মতোই সেরা পারফর্ম করতে চান জাকেররা। আমরা ওইরকমভাবেই প্রিপারেশন নিচ্ছি যে আমাদের সোহেল স্যার আজকেও এই সেম কথাটাই বললো যে আমাদের ওইরকম যেহেতু আমাদের টি-20 ম্যাচের জন্য অলমোস্ট 1 মাসের মতো টাইম আছে, তো আমরা এই সময়টা পুরো একটা মাসই আমরা টি-20 সিনারিওতে কাজ করব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। রহস্যজনক কারণে এখনো বিচার বিভাগের সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি দ্রুত বিচার বিভাগের সংস্কারের। দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তিনি। ব্যারিস্টার খোকন বলেছেন, সুপ্রিম কোর্ট সহ যারা দেশের অধস্তন আদালতে এখনো সিন্ডিকেট আছে, কিন্তু তা সংস্কারে এই সরকার ধীর গতিতে চলছে। বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ব্যারিস্টার খোকন। তার অভিযোগ, গত 16 বছরে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে দুদক ব্যবহৃত হয়েছে এবং দুদকের আইনজীবীরা আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে সংস্থাটির সংস্কার চান তিনি। একই সাথে নির্বাচন কমিশনের সংস্কারও চেয়েছেন ব্যারিস্টার খোকন। আমাদের বিচার ব্যবস্থা এখনো আগের মতো কোনো সংস্কার, কোনো গতি নেই, সংস্কারের গতি নেই। এদের খোলস পরিবর্তন করে আগের সরকার, প্রতি সরকারের লোকজন ঢুকে যাচ্ছে এখানের মধ্যে। প্রতিটা লোকজন ঢুকে তাহলে তো একই অবস্থা হবে। এই দুর্নীতিবাজদেরকে আবার তার প্রশ্রয় দেবে প্রসিকিউশন থেকে। আমরা এটা আশা করি না। একসময়ের ব্যাপক প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর শেষ জীবন কেটেছে ছদ্মবেশে। নিঃসঙ্গ বেঁচে ছিলেন অধ্যাপক মাহবুবুর রহমান নামে। 1 যুগের বেশি কেটেছে স্ত্রী সন্তান ছাড়া। যমুনা নিউজকে এসব কথা জানিয়েছেন হারিস চৌধুরীর একমাত্র মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী। জানিয়েছেন, মেয়ে হয়ে এভারকেয়ার হাসপাতালে বাবার করুণ পরিণতি দেখেছেন তিনি। প্রতিহিংসার কারণে এখনও সরকারি নথিতে হারিস চৌধুরীর মৃত্যুর তথ্য নেই। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন হারিস চৌধুরী। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ধরপাকড় শুরু করলে আত্মগোপনে চলে যান তিনি। এরপর অনেকটা বিস্তৃত থাকলেও ধূম্রজাল সৃষ্টি হয় 2021 সালের 3 সেপ্টেম্বর তার মৃত্যুর খবর ঘিরে। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল লন্ডনে মারা যান হারিস চৌধুরী। পরিবারের দাবি, লন্ডন নয়, রাজধানীর এভারকেয়ারে মারা যান তিনি। 1/11 পরপর উনি তার গ্রামের বাড়িতে যান, ওখান থেকে উনি সিলেটে আসেন, সিলেট থেকে উনি আবার ঢাকায় ব্যাক করেন। তারপর থেকে উনি ঢাকাতেই ছিলেন। 11 বছর উনি পান্থপথে কাটিয়েছেন। পান্থপথের ওই ফ্ল্যাটটাতেই, যে ফ্ল্যাটটাতে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ছিলেন, হসপিটালাইজড হওয়ার আগে, সেখানেই উনি 11 বছর ছিলেন। ওখানে উনি মাহবুবুর রহমান নামে পরিচিত ছিলেন। মেয়ের দাবি, আত্মগোপনের বেশিরভাগ সময় পান্থপথের পার্পেল কমপ্লেক্সের এই রুমে থাকতেন হারিস চৌধুরী। নিঃসঙ্গ জীবনে পুরো বদলে ফেলেছিলেন নিজের অবয়ব। খুব সীমিত যোগাযোগ ছিল বিলেতে থাকা স্ত্রী সন্তানের সঙ্গে। আমার আব্বু আমাকে একটা টিনেজার থেকে একটা মহিলা হয়ে উঠতে দেখেনি। একটা স্থির জীবন যাপন করব মা বাবাকে নিয়ে, সেটা তো হয়নি কখনো। 15 বছর ওয়াজ আইসোলেটেড একটা জীবন ছিল, হারমিটের লাইফ আব্বু লিড করেছেন, আমরাও করেছি। মৃত্যুর পরও আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার হন হারিস চৌধুরী। অভিযোগ ব্যারিস্টার সামিরার। আমরা লিখেছি যে আব্বুর মৃত্যু, তারা তো মেনে নেয়নি। তারা বলছে ডেথ সার্টিফিকেট দাও, ডেথ সার্টিফিকেট চাইতে গেলে তো দেয় না। আমি যখন এক্স পিএমকে লিখলাম একটা চিঠি, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি একটা চিঠি লিখি, ইমেল লিখি, সেটা নিয়ে মিডিয়াতে পাবলিশ হয় যে আপনারা ডিএনএ টেস্ট করান। তারা তো ওটা করেনি, ডিএনএ টেস্ট করেনি, তারা কোনো ইনভেস্টিগেশন জমা দেয়নি, তারা এটা পেন্ডিং রেখেছেন।
মৃত্যুর একদিন পর সাভারের বিরুলিয়ায় একটি মাদ্রাসা প্রাঙ্গণে দাফন করা হয় হারিস চৌধুরীকে। মেয়ে সামিরা জানান, সিলেটের গ্রামের বাড়িতে দাফনের উদ্যোগ নিলেও বৈরী পরিস্থিতিতে তার সম্ভব হয়নি। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে প্রায় 50 কোটি টাকার লটারি জিতলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি নূর মিয়া। আবুধাবির দ্য বিগ টিকেট রাফেল ড্রতে জয়ী হয়ে এখন তিনি 1.5 কোটি দিরহামের মালিক। বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি একসাথে হয়ে নূর মিয়ার নামে 3টি টিকিট কেনেন, আর তাতেই হয়েছে বাজিমাত। সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদি রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত দেখব। আবুধাবির বিগ টিকিট লটারির মাহেন্দ্রক্ষণ মুহূর্তেই বদলে যায় কয়েকজনের ভাগ্য। সে তালিকায় আছেন আমিরাত প্রবাসী বাংলাদেশি নূর মিয়ার নামও। লটারি জিতে 1-2 টাকা নয়, রীতিমতো 1.5 কোটি দিরহাম জিতেছেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50 কোটি টাকা। আমি মনে করছি ফেক। সবসময় ড্রটা তুলে রাত 7টা বাজে, এই গতকালকে তুলছে 3টায়। ওই সময় আমি সেরকম প্রস্তুত ছিলাম না। গণমাধ্যমকে নূর মিয়া জানান, তিনি সহ 36 বাংলাদেশি একত্রে কিনেছেন 1000 দিরহামের টিকিট। গেল কয়েক বছর ধরে তারা গ্রুপ ভিত্তিক কিনে থাকেন লটারির টিকিট। এবার কেনা হয় নূর মিয়ার নামে, তাই পুরস্কারের অর্থ ভাগাভাগি করে নেবেন নিজেদের মাঝে। আমরা 36 জন বন্ধুবার সবাই মিলে প্রতি মাসে আমরা টিকিট ক্রয় করি। এখন এই মাসেও ক্রয় করছি, ভাগ্যক্রমে আমার নাম দিছে, আমার নামে মিলে গেছে 15 মিলিয়ন। নসিবটা আসলে মহান সৃষ্টিকর্তার উপরেই। এখন আর এমন কোন অনুভূতি নেই কিছু ব্যবসা বাণিজ্য যেখানে করবো। সবচেয়ে বড় মানে খুশি লাগতেছে যেগুলো আমরা 34 জন বেশি 34 জনের ভাই ব্রাদার্স, মানে একই, মানে সবসময় একই সাথে চলাফেরা করে যে এরকম। প্রতি মাসেই অনুষ্ঠিত হয় বিগ টিকিট লটারির র্যাফেল ড্র, যাতে পুরস্কার স্বরূপ মিলিয়ন দিরহামের পাশাপাশি থাকে নামি দামি গাড়ি জেতার সুযোগ। অনিক রহমান, যমুনা নিউজ। ভূঁইফোর মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম দিলদারকে কারাগারেই থাকতে হচ্ছে। প্রতারণা ও মানব পাচার আইনের মামলায় তাকে দেয়া হাইকোর্টের স্থায়ী জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। দুপুরে রাষ্ট্রীয় মানবাধিকার সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। আর আদালত জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, যথা সময়ে পদক্ষেপ নেওয়া হয়নি বলেই নামে বেনামে এ ধরনের প্রতিষ্ঠানের জন্ম হয়। এর আগে গত 3 জুলাই সাইফুল ইসলাম দিলদারকে জামিন দেন হাইকোর্ট। 7 জুলাই তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসা আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে সোনু নামে একজন নিহতের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্যাম্পের আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। সকালে 2 পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় 2 পক্ষের লোকজনই অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, প্রতিপক্ষ গ্রুপের গুলিতেই সোনু প্রাণ হারিয়েছে। আর সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট ঘাটতি রয়েছে। সমস্যা সমাধানে স্থানীয় সরকার ও প্রশাসন সচল করা দরকার বলে জানিয়েছেন ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। সকালে ব্র্যাক সেন্টারে বন্যা পরবর্তী স্বাস্থ্য সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক সংলাপে তিনি কথা বলেছেন। সংলাপে স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিভিন্ন জেলার সিভিল সার্জন এবং স্বেচ্ছাসেবকরা অংশ নেন। দুর্গতদের উদ্ধার ও ত্রাণ বিতরণে নিজেদের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তারা। বলেন, বন্যার পরে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, দূষিত পানি পান ও পানিবাহিত রোগবালাই বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। বাড়তে পারে লিভার, জন্ডিস সহ বিভিন্ন রোগবালাই। সবকিছু বিবেচনা করে ত্রাণ দেওয়ার পরামর্শ দেন বক্তারা। বলেন, এমন পরিস্থিতিতে ওষুধ আর সহজে রান্না করা যায় এমন খাবার দেওয়া জরুরি। পাশাপাশি গর্ভবতী নারী আর শিশুদের চিকিৎসায় বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। একটা যখন বড় পরিবর্তন হয়, এই ধরনের ঘাটতিগুলো রয়ে যাবে, বাট খুব দ্রুত স্থানীয় সরকারের বিষয়গুলো খুব সচল হওয়া দরকার, স্থানীয় প্রশাসনের সচল হওয়া দরকার, স্থানীয় স্বাস্থ্য প্রশাসন তাদেরও নির্ভয়ে কাজ করার যে পরিবেশ সেগুলো করা দরকার। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ।